নমস্কার, আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের তরফ থেকে একটি বিশেষ অনুরোধ। আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের করা প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাদের অনুপ্রাণিত করে আরও ভালো কাজ করার। আজ আপনি শুনবেন লেখক অর্ণব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের আরও একটি ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও রক্তশিলা। আজকের গল্পের সূত্রধার কিশোরী ও তারানাথের চরিত্রে আমি লিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুনে নিই আজকের আমাদের পর্ব তারানাথ তান্ত্রিক ও রক্তশিলা। রেডিওতে খবর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির আত্মসমর্পণ করার কথা। চারিদিকে শুধু দুর্ভিক্ষ, হাহাকার আর মৃত্যু। আমি বসে আছি কালিদার চায়ের দোকানে, পাশিংশ কিনে রেখেছি। কিশোরী এখনো আসেনি। তার পাড়ায় নাকি একটা নতুন তেলে ভাজার দোকান খুলেছে। গত শনিবার বলেই গেছিল সে তাদের দোকান থেকে নিয়ে আসবে। অনেকক্ষণ অপেক্ষা করছি, 2 কাপ চাও খাওয়া হয়ে গেছে। উঠতে যাব এমন সময় দেখলাম দূর থেকে কিশোরী আসছে। অপরাহ্নের পড়ন্ত সূর্যের লালচে আলোয় তার মুখটাও লালচে লাগছে। আমার সামনে যখন সে এলো তখন প্রায় হাঁপাতে হাঁপাতে এলো, কিন্তু তার হাতে কোনো ঠোঙা নেই। বুঝলাম সে আবার ভুলে গেছে। কি হলো, তেলে ভাজা কই? নিঘাত ভুলে মেরেছ। কিশোরী অত সহজে ভুলে যায় না, কিন্তু যা দৃশ্য দেখে এলাম, চলো হাঁটতে হাঁটতে বলছি। আমরা দুজন রাস্তা পার হয়ে মটলেনের গলিতে প্রবেশ করলাম। কিশোরী বলল, আমি যোগেনের দোকানে ওই তেলে ভাজা কিনতে গেছিলাম, বুঝলে। গিয়ে দেখলাম ওর মেয়ে নাকি মারা গেছে। রক্তাল্পতায় নাকি বেশ কিছুদিন ধরেই ভুগছিল, কিন্তু গত রাতেও নাকি ঠিকঠাক ছিল। আজ সকালে বাড়ির সামনে ওর মেয়ের রক্তশূন্য দেহটা নাকি খুঁজে পাওয়া যায়। বললে বিশ্বাস করবে না, আমি যখন ভিতরে দেহ দেখতে গেলাম শুধু মনে হলো একটা চামড়ার খোলস পড়ে আছে। আমি আর বেশিক্ষণ সেখানে দাঁড়াতে পারিনি, তারপরেই তো চলে এলাম। ওখানে গেছিলাম বলেই একটু আসতে দেরি হয়ে গেল আর কি। হাঁটতে হাঁটতে আমরা তারানাথের বাড়ির সামনে চলে এলাম। দরজার বাইরে ঘন্টা বাজাতেই তারানাথ দরজা খুলল। তাঁকে দরজা খুলতে দেখে কিশোরী অবাক হয়ে জিজ্ঞাসা করল, চারি নেই ঠাকুরমশাই? না, চারি তার এক বন্ধুর বাড়িতে গেছে। এসো এসো, ভিতরে এসো। আমরা দুজন তারানাথের ঘরে প্রবেশ করলাম। যতবার এই ঘরে ঢুকি ততবারই অতি প্রাচীন জায়গায় ফিরে আসার মতন একটা শিখরের টান অনুভব করি। তারানাথ কিশোরীর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার কিশোরী? কোনো বিষয় চিন্তিত লাগছে বলে মনে হচ্ছে। আচ্ছা তারানাথ, এমন কিছু কি সম্ভব যাতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীর থেকে সম্পূর্ণ রক্ত শুষে নেয়, নিয়ে তাকে একেবারে হত্যা করে ফেলে? তারানাথ বিষয়টার আদ্যপান্ত কিছুই বুঝতে পারল না। আমি কিশোরীর সম্পূর্ণ কথাটা বলাতে তিনি চোখ বড় বড় করে একটা শব্দ অত্যন্ত মৃদু স্বরে উচ্চারণ করলেন, ছোট খাকান। না না, কিন্তু এ কি করে সম্ভব? কিছু বললেন? না, বলছি কিশোরী, তুমি ওই মেয়ের পায়ে কি কোনো সুতো দেখেছ? মানে ওই বাদুলি জাতীয় কিছু? হ্যাঁ, কিছু একটা পরানো ছিল, কালো রঙের সুতো জাতীয় কিছু একটা। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যেটা আশা করছিলাম সেটাই হয়েছে। যাই হোক, এ বিষয়ে একটা ঘটনার অভিজ্ঞতা আমার ভ্রাম্যমান জীবনের শেষ দিকে হয়েছিল।
তোমাদের প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবে। এইটুকু বলেই তারানাথ থেমে গেল। আমি তার চোখের চাহনি বুঝে পকেট থেকে পাশিংশো এর প্যাকেট বের করে তার দিকে এগিয়ে দিলাম। পাশিংশো ধরিয়ে একটা ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে বলল, আজ চারি নেই, সুতরাং চা কিন্তু পাবে না, আর তেলে ভাজাও তোমরা আনোনি, সুতরাং আজ শুকনো মুখেই কিন্তু শুনতে হবে। আরে ঠিক আছে, আমরা তো আর খেতে আসিনি, যেটা শুনতে এসেছি সেটা পেলেই মানসিক তৃপ্তি পাবো। একটা মৃদু হাসি হেসে তারানাথ বলা শুরু করল, গ্রাম বাংলার অনেক অলৌকিক প্রচলিত দেবদেবী আছে যার সম্পর্কে তোমরা জানো না। আসলে অনেকেই জানো না। শুধু দেবদেবী নয়, তাদের সমগোত্রীয় অনেক অপদেবীও আছে। প্রাচীনকাল থেকেই যখন শুভ এবং অশুভ শক্তির মধ্যে দ্বন্দ্ব চলছিল, তখন থেকেই এনাদের সৃষ্টি। বর্তমান সময়ের প্রেক্ষাপটও তাদের সেই দ্বন্দ্ব নানান অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে দেখতে পাই, তবে বুঝতে পারি না। এইরকম একটা ঘটনা ঘটেছিল কেতু গ্রামে। আমি তখন আমার ভ্রাম্যমান জীবনের প্রায় শেষ দিকে, একটু একটু করে জনজীবনের সাথে আবার মিশতে শুরু করছি। সেদিন সারা দিনের পর যখন রাত্রের অন্ধকার ঘনিয়ে এলো, আমি ভাবতে থাকলাম কোথায় রাতটা কাটাবো। আশেপাশের বেশ কয়েকটা ঘর থেকে শঙ্খ বাজানোর শব্দ আমার কানে এলো। বুঝলাম গৃহস্থ বধূরা সন্ধেবেলার প্রদীপ দান এবং পুজো সম্পন্ন করছে। কিন্তু আমি কারোর বাড়িতে আর ঢুকলাম না, কারণ ততক্ষণে আমার চোখে পড়ে গেছে দূরে রাস্তার ধারে কেউ একজন আগুন জ্বালিয়ে বসে আছে। কিছুটা এগোতে বুঝলাম একজন সন্ন্যাসী কৃষ্ণম্বর পরে বসে আছেন। আমি ওনার সামনে গিয়ে বসতেই তিনি জিজ্ঞেস করলেন, কি নাম তোর? আগে আমার নাম তারানাথ চক্রবর্তী, আমি একজন ভ্রাম্যমান তান্ত্রিক। সন্ধ্যা হয়ে এসেছে, অথচ এখনো কোনো উপযুক্ত ঘর পাচ্ছি না। আপনাকে বসে থাকতে দেখলাম, তাই এলাম আর কি। ব্রাহ্মণ তুই? ভালোই হয়েছে, আজ রাতটা আমার সঙ্গে থাক। তোকে আমার বিশেষ প্রয়োজন হবে। আমি তখনও বুঝিনি সন্ন্যাসী বাবার ঠিক উদ্দেশ্যটা কি, কিন্তু বোন বলল থেকে যেতে। আখেরে আমারই লাভ, একটা নতুন কোনো বিষয় জ্ঞান হবে। এরপর সন্ন্যাসী এক এক করে ওনার পাশের ঝোলা থেকে বের করে আনলেন একটা মাঝারি আকৃতির শিলা। এটি দেখতে অনেকটা ওই পঞ্চভুজের মতো এবং সম্পূর্ণ শ্বেতবর্ণের। তারপর বেশ কিছু ছোট ছোট কাগজের ঠোঙা বের করলেন। কিছুটা সিঁদুর, চন্দন, সর্ষে, ধুনো এবং ধূত্র ফুল। তিনি প্রথমে দুটো পাথর চন্দন আর সর্ষে দিয়ে আমাকে বললেন, ভালো করে মিশ্রণ করবে। আমি ওনার কথা মতো কাজ করা শুরু করলাম। আমি দেখলাম ইতিমধ্যেই তিনি সেই শিলাকে একটু একটু করে ধুনো মেশাতে শুরু করলেন। তারপর সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, তোমার মিশ্রণ শেষ হলে এই শিলাটাকে ভালো করে এই মিশ্রণটা লেপে দেবে। তারপর তিনি ধূত্র ফুলের প্রতিটা পাপড়িতে সিঁদুর পরিয়ে আগুনের তাপে সেগুলোকে পোড়াতে শুরু করলেন। আমি দেখলাম প্রায় অনেকক্ষণ পর ফুলগুলো পুড়তে পুড়তে অদ্ভুত কালচে রকমের হয়ে গেছে। একটা লালচে তরল টপ টপ করে গড়িয়ে পড়ছে।
ততক্ষণে আমারও সেই মিশ্রণ তৈরি করে শিলার গায়ে লেপে দেওয়া হয়ে গেছে। তিনি হাত বাড়িয়ে শিলা চাইলেন। আমি এগিয়ে দিতেই তিনি সেই শিলার উপরে লালচে ধূত্র ফুলের তরল দিয়ে লিখতে থাকলেন। আগুনের স্পষ্ট আলোয় দেখলাম তিনি গোটা গোটা বাংলা হরফে লিখলেন, বৃহৎ পথচ্ছ যাত্রী যাক, ক্ষুদ্র ছায়া লুপ্ত হোক, শ্বেত দ্বীপে ধৃত, সেতু নীলকণ্ঠে নাশায়তী। আমি এর অর্থ কিছুই বুঝতে পারলাম না। জিজ্ঞেস করলাম, এর অর্থ কি? তিনি কোনো কথা না বলে কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে সেই শিলা আগুনের তাপে ধরলেন। তারপর ধপ করে হাত থেকে ফেলে দিলেন আগুনের উপর। মুহূর্তের মধ্যে দেখলাম অগ্নিশিখা প্রায় আমাদের মাথা ছাড়িয়ে ঊর্ধ্বে উঠেছে। শেষ মুহূর্তে তিনি রেখে দেওয়া কিছুটা ধুলো আগুনে ছড়িয়ে দিলেন। এরপর আমার দিকে ফিরে আমার প্রশ্নের উত্তর দিলেন। সঠিক সময়ে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবি। এখন ঘুমিয়ে পড়, কাল ভোরে সব কিছু জানিয়ে দেব। ঘুমাবো, কিন্তু কোথায়? আমার উপরে বিশ্বাস করে এই খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়ো। বিশ্বাস রাখতে পারো, জীবনের সব থেকে শান্তির ঘুমটা তুমি ঘুমোবে। আমি ওনার কথায় ঠিক বিশ্বাস করলাম না, তবে এরপর তিনি যেটা বললেন তাতে আর ওনাকে অবিশ্বাস করে থাকা যায় না। তিনি মুচকি হেসে বললেন, একটা বিষয় খেয়াল করেছো? তোমার কিন্তু আজ রাতে আমার সঙ্গে থেকে খেদেও পাইনি। তুমি কিন্তু সন্ধে থেকে এখনো অবধি কিছুই খাওনি। আমার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। সত্যিই তো আমার আজকে খিদের জন্য কোনো অনুভূতি হচ্ছে না। সে দুপুরে দুমুঠো ভাত মুখে দিয়েছিলাম। তিনি আবার বললেন, আমার সান্নিধ্যে এই একটা দিন তোমার কোনো অসুবিধে হবে না। তুমি ওই গাছের নিচে গিয়ে কয়েক মুহূর্ত স্থির হয়ে শুয়ে থাকো, বাকিটা নিচের থেকেই হয়ে যাবে। আমি ওনার কথা মতো দুটো গাছের মাঝখানে লম্বালম্বি হয়ে শুয়ে পড়লাম। বললে বিশ্বাস করবে না, সেখানে শুতেই আমার শরীরে মনে হলো যেন নরম মখমলের গদিতে শুয়ে পড়েছি। উপরে খোলা আকাশ, মৃদুমন্দ শীতল বাতাসও বইছে। বিক্ষিপ্ত তারাদের দল আর অর্ধ চাঁদের আলোয় আমার চোখ যেন জুড়িয়ে এলো কৃষ্ণপ্রীত নিদ্রার রাজ্যে। ঘুমের ঘোরে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি দুটো গাছের মাঝখানে দাঁড়িয়ে আছি। দুটো অশ্বত্থ গাছের মাঝে শ্বেত বর্ণের অসংখ্য দড়ি দিয়ে সংযোগ করা হয়েছে। দেখলে মনে হবে যেন একটা সাদা দড়ির সেতু মতো করা আছে। দুটো অশ্বত্থ গাছের মোটা কাণ্ড জুড়ে বাঁধা রয়েছে সুতো, তবে একটায় লাল সুতো আর একটায় কালো সুতো। আমি দুটো গাছের মাঝখানে গিয়ে বসতেই দুদিক থেকে দুটো কাণ্ড যেন এসে আমার পায়ের সামনে লুটিয়ে পড়ল। তারপর আমার পায়ের উপরে দপ করে আগুন জ্বলে উঠল, কিন্তু আমার কোনো অনুভূতি যেন হলো না। নির্বিকার চিত্তে আমি চোখ বন্ধ করে বসে আছি। হঠাৎই আমার মনে হলো দুটো করে লালচে চোখের মণি যেন গাছের প্রধান কাণ্ডে ফুটে উঠল। ঠিক তখনই একটা ডাকে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম
আমাকে ডাকছে ওই কত রাতের সন্ন্যাসী। তখনও সূর্যোদয় হয়নি। উষার প্রথম রক্তিম আলো পূব দিকে সবেমাত্র আলোর রেখা ফেলেছে। আড়মোড়া ভাঙতে ভাঙতে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ বলুন, এত সকালে কিছু কাজ আছে? তিনি আমায় সেই শিলাটা এগিয়ে দিয়ে বললেন, সূর্যোদয়ের পূর্বে যতক্ষণ এই আলো আছে তার মধ্যে এই শিলা নিয়ে ত্রিবেণীর ঘাটে নিয়ে গিয়ে পবিত্র করে নাও। তারপর সেখান থেকে তোমার গন্তব্য হবে সোজা কৃষ্ণকালী মুখুজ্জের বাড়ি। বাকি বিষয় তিনি তোমায় বুঝিয়ে দেবেন। আমি তখন ঘুমের ঘোরে কি বলতে কি বলেছি, কি বুঝেছি, কিছুই আমার মাথায় এলো না। ওনার কথা মতন শিলা নিয়ে উষার আলো থাকতে থাকতে রওনা দিলাম ত্রিবেণীর সঙ্গমে। পেছন ফিরে একবার তাকাতে মনে হলো সন্ন্যাসী যেন আমার দিকে তাকিয়ে একটা স্মিত হাসি হাসছেন। কি মনে হতেই থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, ও, আপনার নামটাই তো জানা হলো না। আপনার কি নাম? আমার নাম শঙ্কর। শঙ্কর প্রসাদ মিশ্র। এরপর দিনের আলোতেও স্পষ্ট দেখলাম তিনি যেন ভোজবাজির মতো পরিবেশের সঙ্গে কিরকম মিলিয়ে যাচ্ছেন। আমি আর সেখানে না দাঁড়িয়ে হাঁটতে লাগলাম। এই ত্রিবেণী সঙ্গমে তিন দিক থেকে তিনটে স্থানীয় নদীর জল এসে মিশেছে। এমনিতে আমরা যে ত্রিবেণীর সঙ্গমের কথা জানি সেটা কুম্ভে দেখা যায়, গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর মিলনস্থল। কিন্তু এখানে এই তিনটি স্থানীয় নদী হল সুরঝরা, চন্দ্রগতি এবং মেঘঝরা। আমি যখন শ্বেত শিলাটি ধোয়ার জন্য বের করে আনলাম তখন প্রথম চোখে পড়ল শিলা কালচে হয়ে লাল হয়ে গেছে। অনেকক্ষণ ধরে পোড়ার ফলে যেরকম হওয়ার ঠিক সেই রকম হয়েছে। তবে অদ্ভুত বিষয় হলো সেই কালচে লাল শিলার উপর মন্ত্র লেখাটা শ্বেত হয়ে ফুটে উঠেছে। মনে মনে একবার মন্ত্রটা পড়তেই দেখলাম উপদিক থেকে রক্তিম ছটা বিকরিত করে সূর্যদেব উদিত হচ্ছেন। বেশ কয়েক দল কাক আকাশের বুকে মাঝখান দিয়ে উড়ে চলে যাচ্ছে। আমার মনে পড়ল আমার এখন গন্তব্য হবে কৃষ্ণকালী মুখুজ্জের বাড়ি। জিনিসপত্র গুছিয়ে নিয়ে রওনা দিলাম ওনার বাড়ির উদ্দেশ্যে। ওনাকে চিনি না, তাই ভোরের রাস্তায় গুটি কয়েক লোকের কাছেই পথ চিনে যেতে হলো। বলা ভালো, ফেরার পথে আর শঙ্কর ঠাকুরকে আমি আর দেখতে পাইনি। যখন আমি পৌঁছালাম কৃষ্ণকালী ঠাকুরের বাড়িতে, দেখলাম একটি মেয়ে বাড়ির সামনে আঙিনায় ভোরবেলায় জল দিয়ে পরিষ্কার করছে। খুব সম্ভবত মেয়ে বলেই মনে হলো। আমি জিজ্ঞেস করলাম, মা, এটা কি কৃষ্ণকালী বাবুর বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি একজন ব্রাহ্মণ তান্ত্রিক। ওনার সাথে আমার বিশেষ দরকার আছে। বলতে পারো একরকম বাধ্য হয়েই এই সময় আসতে হলো। তুমি কি ওনার? হ্যাঁ, আমি ওনার মেয়ে। আমার নাম সরলা। বাবা একটু স্নান করতে গেছেন, আপনি ভেতরে বসুন। আমাকে সে সাদরে ভিতরে নিয়ে বসালো। খুব একটা বড় বাড়ি নয়, একতলা বাড়ি, তবে পাকা। উঠোনের মাঝে একটা তুলসী মন্দির, একপাশে জমাট করে বাঁধা ধানের গোছা। আমি ওনার অপেক্ষা করছি এমন সময়
সরলা কোথা থেকে একটা ডাব এনে বলল, যতক্ষণ না বাবা আসছেন আমি আপনাকে এই ডাবটা দিয়ে গেলাম। আমি বেশ খুশি হলাম আতিথেয়তায়। সাধারণত গ্রাম্য মেয়ে মহিলারা খুব একটা বেশি কথা বলে না, কিন্তু সরলা বেশ অন্যরকম। অচেনা মানুষের সামনেও সে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে কথাবার্তা বলতে পারে। বেশ কিছুক্ষণ পর এলেন কৃষ্ণকালী ঠাকুর। বয়স আন্দাজ 50-এর কাছাকাছি হবে। মাথায় কাঁচা পাকা ঢেউ খেলানো ঘাড় অবধি লম্বা ভেজা চুল, চোখের দৃষ্টি শান্ত এবং শীতল শানিত, গলায় রুদ্রাক্ষের মালা এবং পরনে একটা লাল ধুতি। আমাকে নমস্কার জানিয়ে তিনি জিজ্ঞেস করলেন, বলুন আপনার সাথে আমার কি দরকার আছে? আমি নিজের পরিচয় দিয়ে ওনাকে গত রাতের সকল ঘটনা খুলে বললাম। তিনি আমার থেকে শিলাটা দেখতে চাইলেন। আমি সেটা দেখাতেই আমি দেখলাম ওনার চোখটা কেমন যেন ছলছল করে উঠল। তিনি বললেন, এই এই জিনিস একমাত্র আমার গুরুদেবী তৈরি করতে পারতেন। এর প্রক্রিয়া আমার জানা ছিল, তবে এর গুচ্ছ মন্ত্র আমার জানা নেই। আমার এই জিনিসটার অত্যন্ত প্রয়োজন ছিল। কিন্তু এটা দিয়ে কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আজ সকালে জলখাবার খেয়ে আমার সাথে পাশের গায়ে চলুন, শিমুলপুর গ্রাম। সেই গ্রামের জমিদার প্রতাপ শঙ্কর রায় আমার দীক্ষিত। গত সপ্তাহে তিনি আমায় এক বিশেষ কাজে চিঠিতে ডেকে পাঠান। তিনি কিছুই লেখেননি, তবে এটুকু আন্দাজ করেছিলাম কিছু একটা বিপদ ওনার উপস্থিত। আমি তখনও বুঝতে পারিনি বিষয়টা কতটা গুরুতর। যখন গেলাম তখন দেখলাম ওই গ্রামের বেশ কয়েকজন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে রক্তাল্পতায় ভুগছে। তবে তাদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বড় অস্বাভাবিকভাবে। কেউ যেন তাদের শরীর থেকে সমস্ত রক্ত শুষে নিয়ে ছিপড়ে করে ফেলে দিয়ে গেছে। আর এদের মধ্যে জমিদার বাবুর ছোট সন্তানও মৃত্যু লাভ করেছে। আমি গিয়ে এই বিষয়টা কি সেটা বুঝতে পারি। জমিদার বাবু আমায় অনুরোধ করেন আমি যেন ওনার প্রজাদের জন্য কোনো একটা প্রতিকারের ব্যবস্থা করে দিই। কিন্তু সত্যি তখন আমার হাতে কোনো উপায় ছিল না। তাই কয়েকদিনের সময় চেয়ে এই গ্রামে ফিরে আসি। গত রাতে আবার জমিদারের দুজন লোক এসে খবর নিয়ে যায় কোনো প্রতিকার তৈরি হলো কিনা। আপনি আজ সকালে এই জিনিস নিয়ে এসে দিলেন, বেশ অনেকটা উপকার হলো। সম্পূর্ণ রক্ত শুষে নিচ্ছে, এত ভয়ঙ্কর মৃত্যু! কিন্তু আপনি ঠিক কি বুঝেছিলেন? সেটা আপনাকে না দেখানো অবধি বোঝানো যাবে না। আমরা সকালের জলখাবারে দুধ আর মুড়ি খেয়ে রওনা দিলাম শিমুলপুর গ্রামের উদ্দেশ্যে। গ্রামের অবস্থা দেখে আমার মনে হলো সবই আছে, তবুও কোথাও যেন প্রাণের চিহ্ন নেই। সম্পূর্ণ নিষ্প্রাণ একটা গ্রাম। আমাদের গ্রামে ঢুকতে দেখে বেশ কয়েকজন গ্রামবাসী আমাদের দিকে অবাক হয়ে চেয়ে রইল। প্রথমেই তিনি আমাকে নিয়ে গেলেন গ্রামের একেবারে শেষ মাথায়, আর সেখানে যেতেই আমি স্তম্ভিত হয়ে গেলাম। এক পরিচিত দৃশ্যের মুখোমুখি হলাম। দেখলাম দুটো অসত্য গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে। তাদের একটা গাছের কাণ্ডে বাঁধা আছে অসংখ্য লাল সুতো, তবে তার অধিকাংশই পচন ধরে গেছে এবং অন্যটায় এখনো বিশেষ কিছু নেই। লাল সুতো বাঁধা গাছের দিকে এগিয়ে গিয়ে তিনি বললেন, এখানে বসুন, এবার আপনাকে সবকিছু খুলে বলা সম্ভব। আমরা দুজন সেই গাছের নিচে বসতেই তিনি বলা শুরু করলেন, আমাদের গ্রাম বাংলায় অনেক লৌকিক দেবদেবী এবং অপদেবী রয়েছেন যাদের বিষয়ে অনেকেই কিছুই জানেন না। আপনি ভ্রাম্যমাণ তান্ত্রিক, তাই এই বিষয়ে এখানে আপনার সঠিক কোনো বদ্ধমূল ধারণা নেই। আমাদের বাংলায় এই লৌকিক দেবদেবী এবং অপদেবীদের মধ্যে একটি বিশেষ নাম হলো বড় খাঁকান।
এবং ছোট খাকান। বড় খাকান বাংলার লৌকিক বিশ্বাসের এক গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি গ্রাম বাংলার অনেক অঞ্চলে রক্ষাকর্তা, সংকটমোচনকারী এবং অভিভাবক হিসেবে পূজিত হন। তিনি মূলত মুসলিম পীর বা অলৌকিক শক্তিধর ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হলেও হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের কাছে তাকে রক্ষা ও কল্যাণের প্রতীক হিসেবে গণ্য করা হয়। আর ছোট খাকানকে একজন লৌকিক পীর বা শক্তিশালী আত্মা হিসেবেও কল্পনা করা যায়, যিনি মানুষের ওপর শান্তি দিতে পারেন। বিশেষ করে গ্রামীণ বাংলায় ছোট খাকানকে রোগ, দুর্ভাগ্য, ভূতের আক্রমণ ও বন্য পশুর আতঙ্কের সঙ্গে যুক্ত করা হয়। তাকে বড় খাকানের প্রতিদ্বন্দ্ব বা শত্রু হিসেবে চিত্রিত করা হয়, যেখানে বড় খাকান শুভ শক্তির প্রতিনিধি এবং ছোট খাকান অশুভ শক্তির প্রতীক। এই যে গাছটার নিচে আমরা বসে আছি, এটাই হলো বড় খাকানের আশ্রয়। তবে এনার এক দুর্বলতা আছে, পুজোই এনার সবচেয়ে বড় দুর্বলতা। অর্থাৎ যদি আপনি রোজ এনাকে পুজো করেন, তাহলে অন্যান্য দেবদেবীর মতন ওনারও সন্তুষ্টি হয় এবং ওনার শক্তিও উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। কিন্তু যদি কোনো কারণবশত ওনার পুজো বন্ধ করে দেওয়া হয়, তাহলে ধীরে ধীরে ওনার শক্তিও ক্ষয়প্রাপ্ত হয়। আর সেখানেই ঠিক তার পাশেই বেড়ে ওঠে ওনার চিরজন্মের শত্রু ছোট খাকান। ছোট খাকানের প্রয়োজন হয় রক্ত। ওনার জাগ্রত হওয়ার জন্য প্রয়োজন হয় ঠিক 12 থেকে 17 বছর বয়সী ছেলে মেয়েদের রক্ত। সেই রক্ত শোষণ করেই তার শক্তি বৃদ্ধি পায়। এবারে বুঝেছেন তো রক্ত শোষণের মূলে কে আছে? সে তো বুঝলাম, কিন্তু উনি এই শিকার শনাক্তকরণ করেন কিভাবে? রক্তাল্পতা এবং রোগে জরাজীর্ণ এই সকল বাচ্চাদের দেহ অত্যন্ত সহজলভ্য হয় শিকারের জন্য। তাই তাদের শনাক্ত করাটা খুব সহজ উপায়। তাহলে আপনাদের এই গ্রামে যে এতজন বাচ্চা মারা গেল, তারা প্রত্যেকেই আসলে অসুস্থ ছিল? বলা ভালো, অসুস্থ করা হয়েছিল। আসলে সময়ের প্রবাহে এখানকার মানুষেরা বড় খাকানের পুজো করা বন্ধ করে দেয়। ফলে ওই পাশের অসত্য গাছেই জেগে ওঠে ছোট খাকান। সেই নিজেকে আরো জাগ্রত এবং শক্তিধর করার জন্য এক বিশেষ উপায়ে বাচ্চাদের অসুস্থ করা শুরু করে। এক কথায় তাদের মধ্যে নিজের প্রভাব বিস্তার করা শুরু করে। কিন্তু আমি কখনো ওই রক্ত সম্পূর্ণ শুষে নিতে দেখিনি, নইলে বলতে পারতাম। তাহলে আমাদের এই শিলা কি কাজ করবে? এই শিলা বড় খাকানকে জাগ্রত করে এবং ছোট খাকানকে দুর্বল। আমাদের কাজ এই দুই গাছের মধ্যে একটা সংযোগ স্থাপন করা। এই শিলা নিয়ম মতে বড় খাকানের গুড়িতে স্থাপন করে পুজোর মাধ্যমে ওনাকে আহ্বান করা। বাকি কাজ উনি নিজেই করে নেবেন। শুধু কাজ শেষ হওয়ার পর ছোট খাকানের আশ্রিত গাছের কাণ্ড জুড়ে কালো সুতের গোছা জড়িয়ে রাখতে হবে। আমার হঠাৎ মনে পড়ল, গত রাতে আমি স্বপ্নেই অন্য গাছের কাণ্ডে কালো সুতো জড়িয়ে থাকতে দেখেছি। তাহলে কি আমার সেই স্বপ্ন কোনো নির্দিষ্ট সংকেত দিতে চাইছিল? আমি বুঝতেই পারিনি সেটা। ওনাকে আবার প্রশ্ন করলাম, কালো সুতো কেন? তিনি এবার উঠে পড়ে ছোট খাকানের গাছের গুঁড়ির উপরে হাত বোলাতে বোলাতে বললেন, গ্রামে গঞ্জে ছোট ছোট বাচ্চাদের কোমরে পায়ে কালো সুতো পরানো হয়, দেখেছেন তো? যাতে তাদের শরীর সুস্থ, সবল এবং স্বাভাবিক থাকে। আসল কথা, কালো সুতো যে কোনো অপশক্তিকে শরীর থেকে দূরে অন্য কোথাও আবদ্ধ করে রাখতে পারে। তাই ওই সুতোর সাহায্যে ছোট খাকানকে এই গাছে আবদ্ধ রাখতে হবে এবং বড় খাকানের নিয়ন্ত্রণে রাখতে হবে। এবারে চলুন, আরেকটা প্রশ্নের উত্তর খুঁজতে হবে তো। কি প্রশ্নের উত্তর? কি করে ছোট খাকান এই বাচ্চাদের রোগাক্রান্ত করে তুলত? সেটা না জানতে পারলে তাকে আটকাবেন কিভাবে? আমি সত্যি বলতে এনাদের নিয়ে আগে কাজ করিনি,
তাই এইসব প্রশ্ন আমার মাথায় আসেনি, কিন্তু উনি যখন বললেন তখন বুঝলাম সত্যি এটা জানা প্রয়োজন। কারণ যত পুজো এনারা পান ততই এই খাগানদের শক্তিও বৃদ্ধি পায়। ছোট খাগানের কাছেই এই রোগাক্রান্ত বাচ্চারাই হলো তার পুজো, আর তাদের শুষে নেওয়া রক্ত হলো ওনার ভোগ। যত পরিমাণে বাচ্চা অসুস্থ হবে ততই তার কাছে পুজোর পরিমাণও বৃদ্ধি পাবে এবং তার শক্তিও বৃদ্ধি পাবে। তাই আগে এই রোগের কারণ খুঁজতে হবে। তিনি আমায় নিয়ে চললেন ওনার দীক্ষিত গ্রামের জমিদার প্রতাপ শঙ্কর বাবুর বাড়িতে। হাঁটতে হাঁটতে আমরা যখন ওনার বাড়িতে এসে উপস্থিত হলাম, আমার মনে হলো উনি কোনো প্রভাবশালী জমিদার নন, খুবই সাধারণ জীবনযাপন করেন। সাদামাটা একটা মাঝারি উচ্চতার একতলা বাড়ি। আমরা ওনার বাড়ির বাইরের দাওয়াতে বসলাম। কিছুক্ষণের মধ্যেই তিনি এলেন। বয়স আন্দাজ 35-এর কাছাকাছি হবে। চোখে মুখে বেদনার এক রাশ করুণ চাহনি। কৃষ্ণকালী ঠাকুরকে দেখেই তিনি প্রণাম করে বললেন, আপনি এসেছেন মনে অনেকটা বল পেলাম ঠাকুর। আর কতদিন এসব চলবে কে জানে। আচ্ছা, উনি কে? ঠিক চিনলাম না তো। আমি তাই জন্যেই এসেছি। এনার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি তারানাথ চক্রবর্তী, ভ্রাম্যমান ব্রাহ্মণ তান্ত্রিক। আপনি আপনার সাথে ঘটে যাওয়ার সম্পূর্ণ ঘটনাটা বলুন। আমাকে একবার আপাত মস্তক দেখে নিয়ে জমিদার বাবু দাওয়ায় বসালেন। সদ্য সন্তান হারানোর ঘটনার বিবরণ দিতে হবে ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর প্রথম মুখ খুললেন, বললেন, ঘটনাটা শুরু হয় প্রায় মাসখানেক আগে। গ্রামে হঠাৎ করেই ছোট ছোট বাচ্চাদের ঘুষঘুষে জ্বর আসা শুরু হয়। অনেক গুণীন বৈদ্য ডাক্তার দেখানো হয়, কিন্তু তাদের জ্বর কিছুতেই কমে না। তারপর হঠাৎ করেই একদিন গ্রামে আসে এক মহিলা। কিরকম দেখতে সেই মহিলাটিকে? খুবই সাধারণ, রোগা ছিপছিপে তন্নি, গায়ের রং শ্যামলা, বেশভূষা খুবই নিম্নমানের, মানে যেমন মোটে মজুরের হয় আর কি। শরীরে অলংকার বলে কিছু না থাকলেও দুটো বিষয় বেশ বেমানান ছিল। প্রথমত ওর চোখ। ওরকম সাধারণ চেহারায় লম্বা টানা বড় বড় সুন্দর চোখ বেশ বেমানান। আর 2 নম্বর হলো তার হাতে বেমানান একটা উল্কি, লাল রঙের একটা উল্কি। কি আঁকা ছিল উল্কিতে, তা খেয়াল করেছিলেন আপনি? হ্যাঁ, অনেকটা ওই একটা সাপ যেন কোনো গাছকে জড়িয়ে ধরে আছে। কিন্তু না সাপকে ঠিক মতো বোঝা যাচ্ছিল, আর না গাছটাকে। হঠাৎ করে দেখলে অনেকটা ওই হিজিবিজি জাতীয় কিছু একটা লাগবে, কিন্তু তবে লাল রঙটা খুব বেশি করে উজ্জ্বল ছিল। কালো রঙের চেহারায় লাল রং বড়ই বেমানান লাগছিল। বুঝেছি। ঠিক আছে, তারপর কি হলো? হ্যাঁ, তো সেই মহিলা প্রত্যেক বাড়ির প্রত্যেক বাচ্চার জন্যই একটা করে সাদা সুতো দিয়ে যায়। ওই সুতো নাকি বাচ্চাদের পায়ে বেঁধে রাখতে হবে। ওই সুতো ওদের সকল রোগ থেকে মুক্ত করবে। আমরা গাঁয়ের মানুষ, মনে অত ঘোর প্যাঁচা আমাদের নেই। তাছাড়াও মহিলার কথাবার্তায় যেন একটা আলাদাই আকর্ষণ ছিল। সকলে যখন দেখেছিল যে কারোর কোনো টোটকাতেই তাদের সন্তান সুস্থ হচ্ছে না, তখন তারা ওই মহিলার থেকে সাদা সুতো কিনে নিল। তবে অবাক করার বিষয় হলো, ওই মহিলা সব সুতোর বিনিময়ে 1 পয়সাও নিল না। ওনার দক্ষিণা, বুঝতে পেরেছি। তারপর সবার রোগ সেরে গেল, তাই না? তিনি এই প্রশ্নটা শুনে একটু অবাক হয়ে গেলেন। হয়তো এটা ধরে ফেলবো সেটা আশা করেননি, কিন্তু অদ্ভুত চাহনিতেই খানিক উত্তেজিত হয়েই বললেন, হ্যাঁ, এটাও একটা অদ্ভুত বিষয় ছিল। সত্যিই ওই সুতো পরে সকল বাচ্চাদের শরীর ঠিক হয়ে গেছিল, কিন্তু তারই মাসখানেক পর, অর্থাৎ এই সপ্তাহ 2 হলো এই জিনিসটা শুরু হয়েছে। সেই সব বাচ্চাদের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। ওদের মধ্যে একটা জড়ো জড়ো ভাব চলে আসে। চোখের মনি কেমন যেন ঘোলাটে হয়ে আসতে থাকে, দুর্বল হয়ে পড়তে থাকে শারীরিকভাবে। তারপর প্রথম একদিন সকালে দেখি আমার ছোট ছেলেটা আমার ঘরে নেই। শেষে পেলাম ওই আমাদের
গায়ের শেষে যে দুটো অসত্য গাছ আছে তার ঠিক মাঝখানে ছেলেটার নগ্ন লাশটা মরে পড়েছিল ঠাকুর। শেষের কথাগুলো বলতে বলতে জমিদার বাবু প্রায় কেঁদেই ফেললেন। তিনি কাঁদতে কাঁদতেই বলতে থাকলেন, ছেলেটার শরীরে এক ফোঁটা রক্ত ছিল না, কেউ যেন শুষে খেয়ে নিয়েছিল শরীরের সমস্ত রক্ত, শুধু নরম চামড়া আর মাংসটা পড়েছিল। আর ওর পায়ের সাদা সুতোটা তখন গাঢ় কালচে হয়ে গেছিল, একদম কুচকুচে কালো। দেখে মনেই হলো না ওটা কোনোদিন সাদা সুতো ছিল। আমরা আর কি করব? সেই মুহূর্তে আর কিছুই বুঝতে পারলাম না। মনে হলো ওনাকে একটু সময় দেওয়া দরকার। উনি নিজেকে একটু ধাতস্থ করলেন, তারপর আবার বললেন, তারপর থেকেই মন্দিরের মুখের দিকে তাকানো যাচ্ছে না, কোনো কথা বলে না মুখ ফুটে। আমাদের বড় সন্তান জন্ম থেকেই মানসিকভাবে সুস্থ নয়, তাকে নিয়ে একরকম এগিয়ে চলেছে আমাদের জীবন। কিন্তু এই বিষয়টা এখানেই সীমিত থাকলো না। ওই একই ঘটনা গ্রামের অনেক ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের সাথে ঘটতে থাকলো। বুঝতে পারলাম না এসব কি হচ্ছে, বড় ভয় পেয়ে গেলাম। তারপরে আমি গুরুদেবের সাথে আলোচনা করি। এখন আপনারাই বলুন এর প্রতিকার কি। শেষ কবে এই ঘটনা ঘটেছিল তা আপনার খেয়াল আছে? শেষ ওই গত পরশু সকালে ঘটেছিল। হারু জেলের ছেলেটা ওইভাবে পড়েছিল গাছের সামনে। তারপরেই তো আমি গুরুদেবের কাছে আবার বার্তা পাঠিয়েছিলাম, এভাবে চলতে থাকলে তো গ্রাম পুরো নিঃস্ব হয়ে যাবে ঠাকুর, কিছু একটা করুন আপনারা। আমি আর কৃষ্ণকালী ঠাকুর একবার একে অন্যের দিকে তাকালাম। নিজেদের চোখের ইশারায় কথা বলে নিলাম। তারপর, আমরা এর প্রতিকার জানি, তবে আমাদের আজকের রাতটা একটু সময় লাগবে। আপনি কি আমাদের আজকের রাতটা থাকার মতো ব্যবস্থা করতে পারবেন? নিশ্চয়ই। আসুন ভিতরে আসুন। এরপর জমিদার প্রতাপবাবু আমাদের ভিতরে নিয়ে গেলেন। একটা ছোট বাঁশযোগ্য ঘর খুলে দিলেন। কোনো খাটিয়া নেই তাতে, মেঝের উপর শতরঞ্জি পাতা, একটা জল ভর্তি কুঁজো আর একটা দক্ষিণ খোলা জানলা। তিনি আমাদের দিকে অত্যন্ত লজ্জিত ভঙ্গিতে বললেন, আমি জানি আপনাদের বেশ অসুবিধে হবে, কিন্তু আমি খুবই সাদামাটা জীবনযাপন করি। খুব একটা আহামরি ব্যবস্থা আপনি আশা করে থাকলে আমি অত্যন্ত দুঃখিত। না, সেরকম কোনো বিষয় নয়। আমরাও স্বল্প আয়োজনেই খুশি হই, অত্যাধিক আড়ম্বরের অভ্যেস আমাদেরও নেই। ঠিক আছে, বিশেষ কিছু প্রয়োজন হলে আমায় ডাক দেবেন, আমি দিয়ে যাব। আর দুপুরে আহারাদির ব্যবস্থাও করেছি। জমিদার বাবু চলে গেলে আমি ঘরের দক্ষিণ দিকের জানলাটা খুলে বাইরের দৃশ্য দেখছিলাম। দুপুরের তপ্ত রৌদ্রের ঝলমলে আলোর রেশ ঘরের ভেতরে খেলা শুরু করলো। আমি কৃষ্ণকালী ঠাকুরকে বললাম, আপনার দীক্ষিত শিষ্য বড়ই অদ্ভুত। জমিদার হওয়ার পরেও বাড়িতে কোনো চাকর নেই, নিজের সংসার একা হাতেই টানছেন, কোনো দাম্ভিকতা নেই। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় তারানাথ ঠাকুর। সময়, যদিও জমিদার প্রতাপ শঙ্কর কখনোই সেরকম দাম্ভিক ছিলেন না, তবে এখনের মতো ব্যক্তিত্বহীনও ছিলেন না। হয়তো সন্তানের শোক ওনাকে এরকম করে দিয়েছে। যাই হোক, আপনি কি বুঝলেন ওনার কথাবার্তা থেকে? বুঝলাম এটাই যে দীর্ঘদিন বড় খাকান পুজো না পাওয়ায় ওনার শক্তি দুর্বল হয়ে গেছিল। সেই সুযোগে ছোট খাকান প্রথমেই গ্রামের বাচ্চাদের সাময়িক অসুস্থ করে তোলে, তারপর নিজের কোনো অনুচর পাঠিয়ে তাদের সুস্থ করার জন্যে ওই সাদা সুতো পরিধান করায়।
ওই সুতোয় রোগ সারানোর কিছুই ছিল না। সুতো পড়ানোর পর তিনি নিজেই সকল রোগ তুলে নিয়েছিলেন, তাই তো? কিন্তু ওই সুতোয় নিশ্চিত কিছু না কিছু আছে। বাচ্চারা অকারণে দুর্বল হয়ে যাওয়া, তাদের মধ্যে জড়ো জড়ো ভাব আসা, চোখের মণি ঘোলাটে হয়ে যাওয়া, এই সব কিছুই হলে ধীরে ধীরে তাদের শরীরকে নিজের আয়ত্তে আনার চেষ্টা, আর সবশেষে তাদের রক্ত শোষণ করে নিজের শক্তি আরো বৃদ্ধি করা। কিন্তু একটা কথা, আসলে তার উদ্দেশ্যটাই বা কি? ওই তো ওটাই, যে রক্ত শোষণ করে শক্তি লাভ করা। যিনি রোগময় জীবন, অন্ধকার এবং অশুভ শক্তির পীর, তিনি তো এসবের জন্যই সবকিছু করবেন। আর ওই মহিলা যিনি এসেছিলেন, তিনি আর কেউ নন, স্বয়ং ছোট খাকানের সঙ্গিনী ছোট বিবি। ওনার শরীরে সেই উল্কি সেই কথা বলছে। গাছের সাথে জড়িয়ে থাকা সাপের চিহ্ন? সাপ নয়, ওটা আসলে সুতো। গাছ হলো ছোট খাকানের চিহ্ন, এবং ওই সুতোর যে আকৃতি, সেটা দূর থেকে দেখলে সাপ বলেই মনে হবে। কিন্তু আসলে ভালো করে দেখলে বোঝা যাবে ওই সুতোর আকৃতি ওইভাবে করা। একটা দিক মোটা আর একটা দিক সরু। মোটা দিকটার মুখ উঁচিয়ে থাকে, যেটা দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো সাপ কোনো গাছকে জড়িয়ে ফনা তুলে রয়েছে। বাপরে, আপনার এই বিষয়ে তো অগাধ জ্ঞান দেখছি। তাহলে এই শিলা দিয়ে কিভাবে এগোবেন? খাকান আহ্বানের প্রকৃত সময় হলো উষা জাগরণ কাল। তাই না চাইতেও আমাদের কাল ভোর অবধি অপেক্ষা করতে হবে। এরপর আমরা নিজেদের মতো একটু বিশ্রাম করে নিয়েছিলাম। শুনেছিলাম ওই গ্রামে রোজ সন্ধ্যাকালীন একটা হাট বসে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচাও হয়। আমি আর কৃষ্ণকালী ঠাকুর একটু বিকেলের দিকে সেখান থেকে কেনাকাটা করতে গেছিলাম। তিনি বলেছিলেন ভোর রাতের পুজোয় আমাদের বেশ কিছু সরঞ্জাম হয়তো লাগবে। সেখান থেকেই এক এক করে কিনে নিলাম কিছুটা হলুদ, বাটা চন্দন, ধুনো, সর্ষে, সিঁদুর, 21টা ধূত্র ফুল এবং এক গাছি সাদা সুতো। যদিও এসব জিনিসের ব্যবহার আমার তেমন জানা নেই, তাই উনি সব কিছু দেখে শুনে কিনলেন। আমার যে বিষয়ে আয়ত্ত করা আছে সেটা আরো মারাত্মক জাতীয়। যাই হোক, সেদিন বাড়িতে ফেরার পর থেকেই আমার মন কেমন যেন খুঁতখুত করতে লাগলো। তোমরা তো জানোই যে আমার এই বিশেষ ক্ষমতাটা আছে। কোনো বিপদ হওয়ার পূর্বে আমি আন্দাজ করতে পারি। কিন্তু তবুও আমি কিছুই বললাম না, কারণ আমি এক্ষেত্রে কোনো প্রতিকারের ব্যবস্থাও করতে পারবো না। তাই নিজের মনেই চেপে রইলাম। রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবার পর কৃষ্ণকালী ঠাকুর আমায় বললেন, দুটো কাজ করতে হবে ঠাকুর, চলুন ভাগাভাগি করে নি। নিশ্চয়ই, বলুন। বাটা চন্দনের সাথে হলুদ আর ধুনো মিশিয়ে একটা মিশ্রণ করতে হবে, সেটা সারা রাত আমাদের রাখতে হবে। আরেকটা কাজ হলো প্রত্যেকটা ধুতরা ফুলের পাপড়িতে সর্ষে আর সিঁদুরের একটা মিশ্রণ বানিয়ে সেটা ভালো করে লাগিয়ে তাদেরকেও সারা রাত রাখতে হবে। এখন আপনি বলুন, আপনি কোন কাজটা করতে চাইছেন? এমনিতে কোনোটা করতেই আমার অসুবিধা নেই, তবে আমাকে বাঁচতে দিলে আমি প্রথম কাজটাই বেছে নেব। প্রায় অনেকক্ষণ ধরে আমরা দুজন এই কাজ করতে করতে বেশ কিছু আলোচনা করেছিলাম। আমি বিশেষ করে এই বড় খাকান আর ছোট খাকান সম্পর্কে জানতে আগ্রহী ছিলাম। তিনি মিশ্রণ তৈরি করতে করতে বললেন, বড় খাকানের যদি পৌরাণিক নাম জানতে হয় তাহলে বলতে হবে ওনাকে বলা হয় বড় খাঁ গাজী। দক্ষিণ বাংলায় প্রধানত ওনার পুজোর প্রচলন শুরু হয়। উনিও দক্ষিণ রায়, বনবিবি প্রভৃতির মতো বন অঞ্চলে ব্যাঘ্রকুলের অধিষ্ঠাতা বলেই প্রসিদ্ধ ছিলেন। ধীরে ধীরে তিনি মানব জীবনের শুভ শক্তি এবং সুস্থতার মাধ্যমে বিশ্বাসী হয়ে ওঠেন। ওনাকে দেখতে অনেকটা মুসলিম যোদ্ধার মতন। কিছু কিছু প্রকৃতিতে দেখা গেছে ওনার মাথায় পাকড়ি জাতীয় কিছু আছে।
লম্বা দাড়ি আর জোড়া গোঁফ, কান পর্যন্ত চওড়া। ওনার একখানা বাহনও আছে, একটা ঘোড়া। বেশিরভাগ ক্ষেত্রে ওনার স্তূপ বা উদ্ভিদীয় রূপকে পুজো করা হয়। ওনার পূর্ণ মূর্তি পাওয়া খুবই বিরল। ওনাকে অর্ঘ্য হিসেবে ফুল, বাতাসা, পাটালি, গুড়, দুধ এসব দেওয়া হয়। আমাদেরও দিতে হবে যখন ছোট কাকানের ব্যবস্থা হয়ে যাবে। অনেক তো বড় খাকানের কথা শুনলাম, এবার একটু ছোট জনের কথাও শুনি। ওনার বিষয়ে আর কি বলবো, একেবারে ভিন্ন স্বরূপ। ওনার কোনো মূর্তি বা প্রতিকৃতি কখনো দেখা যায়নি। ওনাকে রোগ এবং জড়তার সাথে সাথে মৃত্যু, রক্ত এবং কাউকে আর্থিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য পূজিত করা হয়। ওনার পুজোর জন্য দেওয়া হয় কালো সুতো, কালো সর্ষে, ধুনো আর পচা চাল। তবে বড়জনকে এই যে এত ঘটা করে জাগ্রত করা হচ্ছে, সেরকম ওনার জন্য আহ্বানের কোনো বিশেষ পদ্ধতি নেই। লৌকিক কথা অনুযায়ী যেখানে বড় খাকান থাকেন সেখানেই তিনি ঘুমন্ত থাকেন। যতক্ষণ আমরা বড় খাকানকে পুজো করে ওনাকে সমৃদ্ধ করব, ততক্ষণ ছোটজন ঘুমন্ত থাকবেন। যখনই আমরা বড়জনকে পুজো করা ছেড়ে দেব, তখন থেকেই ওনার নিদ্রা আস্তে আস্তে ভাঙতে থাকবে। তার মানে দীর্ঘদিন এখানে বড় খাকান পুজো পাননি, কালের গর্বে হয়তো হারিয়ে যেতে বসেছেন, তাই ছোটজন জাগ্রত হয়ে নিজের প্রভাব বিস্তার করছেন, তাই তো? হ্যাঁ, যাই হোক, আমাদের কাজ শেষ হয়ে গেছে। একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। কাল উষা লগ্নে আমাদের রওনা হতে হবে। এরপর আমরা জিনিসপত্র গুছিয়ে একটু বিশ্রামের প্রস্তুতি নিলাম। চারিদিকের নিঝুম নীরবতা ধীরে ধীরে গ্রাস করছিল। দক্ষিণের খোলা জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ভিতরে আসছিল, আর কানে আসছিল ঝিঝি পোকার ডাক। আমার মনে আবার সেই অশনি সংকেতের অনুভূতি হতে লাগলো। কিছুতেই আর ঘুম আসছিল না। কতক্ষণ এভাবে অস্বস্তি নিয়ে শুয়ে আছি তা আমি জানি না। কখন যে চোখ জুড়ে ঘুম নেমে এসেছিল তাও খেয়াল নেই। হঠাৎ মনে হলো একটা খসখসে শব্দ বাইরে থেকে ভেসে আসছে। মুহূর্তে সজাগ হয়ে উঠলাম। ঘাসের উপর নগ্ন পায়ে চলার শব্দ। কান খাড়া করে শুনতেই আবার শুনতে পেলাম সেই শব্দ। দরজা খুলে বাইরে এসে দেখলাম একটা বাচ্চা ছেলে। ওই বয়স 15-16 হবে। হেঁটে হেঁটে গ্রামের পেছন দিকে যাচ্ছে। তার হাঁটা চলা দেখে মনে হলো সে নিজের মধ্যে যেন নেই। কিরকম একটা জড়ো জড়ো ভাব। মনে হচ্ছে কেউ যেন বশ করে টেনে নিয়ে যাচ্ছে। আমি তার পিছু নিতে থাকলাম। ধীর পায়ে একটু একটু করে সে আমার সন্দেহকে সত্যি করেই এগিয়ে যাচ্ছে গ্রামের শেষের দিকে। হাঁটতে হাঁটতে আমরা দুজনেই এসে পৌঁছালাম সেই দুই অশ্বত্থ গাছের মাঝে। হঠাৎ করেই বাচ্চাটা থমকে দাঁড়িয়ে পড়তে আমাকেও দাঁড়াতে হলো। তাকে দেখে মনে হলো কেউ যেন ওকে ডাকছে, কাকে যেন খুঁজছে, এদিকে ওদিকে তাকাচ্ছে। তারপর তার অভিমুখ ঘুরে গেল ছোট খাতানের গাছের দিকে। আমি দেখলাম বাচ্চা ছেলেটা ধীর পায় সেই গাছের দিকে এগিয়ে যাচ্ছে। মনে মনে ভাবলাম একবার ওকে ডাকি, কিন্তু তারপরে মনে হলো আমার দেখা উচিত এসবের পিছনে মূল উৎসটা ঠিক কি করে আসে। তারপরই দেখলাম এক অদ্ভুত দৃশ্য। ছেলেটা গাছের সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়তেই একটা মোটা ডাল এসে তাকে ধীরে ধীরে সাপের ন্যায় পেঁচাতে শুরু করলো। তারপর অল্প অল্প করে তাকে মাটি থেকে উপরে তুলতে থাকলো। তারপর তার চারপাশ থেকে একটা গাঢ় লালচে আভা বেরিয়ে আসতে থাকলো। নিঃশব্দে গহীন রাতের অন্ধকারে ঘটে যাচ্ছে এই অলৌকিক ঘটনা, এবং তার বিষয়ে বিন্দু বিসর্গ কেউ জানতে পারছে না। আমি বুঝতে পারলাম ওই লালচে আভার অর্থাৎ রক্ত শুষে নেওয়া হচ্ছে।
এভাবেই হয়তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো রক্ত নিয়ে নিজের শক্তি উত্তর উত্তর বৃদ্ধি করছে ওই গ্রামীণ অপদেবতা। হঠাৎ করেই শূন্যে ভাসমান অবস্থায় ছেলেটার শরীর কাঁপতে থাকলো। গাছের ডাল যেন মাটি থেকে রস শোষণ করার মতো তার শরীরের সমস্ত রক্ত শুষে নিচ্ছে। এই দৃশ্য দেখতেই আমার শরীরের রক্ত জল হয়ে যাচ্ছিল। তারপর একসময় সবটা শুষে নিয়ে মাংস আর চামড়ার শরীরটা ধপ করে ফেলে দিল। আমি দ্রুত পায়ে গিয়ে তার শরীরটা তুলে ধরতেই অবাক হয়ে গেলাম। শরীরে এক বিন্দু মাত্র রক্ত নেই। হঠাৎ আমার মনে হলো বাতাসটা কেমন যেন ভারী হয়ে আসছে, আর তারই মধ্যে থেকে একটা ঘনা বৃদ্ধ খ্যাসখ্যাসে কণ্ঠ আমার কানে যেন বলছে, ফিরে যাও। কেন এসেছো এখানে? ফিরে যাও। আশেপাশে কাউকে দেখতে পেলাম না। কিছুক্ষণ পরে আবার শুনতে পেলাম সেই কণ্ঠটা, তবে এবারে কিছুটা ধমকার ঠাট্টার সুরে। কি হলো? কথা কানে যাচ্ছে না? বললাম তো ফিরে যাও, না হলে তোমারও একই অবস্থা করবো কিন্তু। চারিদিকে একটা বৃদ্ধ কণ্ঠের চাপা হাসির শব্দ আমার কানে আসতে থাকলো। কি করব ঠিক বুঝতে পারছি না। ছেলেটার শরীর এখনো উচ্ছিষ্টের মতো পড়ে আছে। আমি এবারে সাহস জোগাড় করে জিজ্ঞেস করলাম, কে তুমি? এসব করে কি পাচ্ছ? সামনে এসো তুমি। বেশ কিছুক্ষণ কোনো উত্তর এলো না। তারপর আবার সেই বৃদ্ধ কণ্ঠে কৌতুকের হাসি শুনতে পেলাম। একটা পচা গন্ধ আমার নাকে আসতে থাকলো, অনেকটা পচা চাল আর ধুনো মেশানো গন্ধ। হঠাৎ নিচে তাকিয়ে দেখলাম সেই ছেলেটার শরীরটা কোথায় যেন উধাও হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে কানে এলো আমার আগের প্রশ্নের উত্তরটা। আমি কে জানতে চাও? পচা চাল আর ধুনোর গন্ধ চেনো? তাহলে তো জানবেই আমি কে। আমি বড় গাজীর ছোট চেলা, ছোট খাকান। আমার চারপাশের গন্ধটা আরো তীব্র হয়ে উঠল, আর তার সাথে অট্টহাসির শব্দটা যেন আমায় ক্রমশ ঘিরে ধরতে থাকলো। হঠাৎ এসবের মধ্যেই একটা বেমানান অথচ চেনা কণ্ঠ শুনতে পেলাম। কেউ যেন আমাকে ডাকছে সেই কণ্ঠে। ঠাকুর, কি হলো ঠাকুর? উঠুন, সময় পেরিয়ে গেলে আর কাজ সম্পন্ন হবে না। ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসলাম আমি। সমস্তটা বুঝতে একটু সময় লাগলো ঠিকই। কৃষ্ণকালী ঠাকুর আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। জানলা দিয়ে বাইরে দেখলাম হালকা রক্তিম আলো পূব আকাশ দিয়ে বেরিয়ে আসতে শুরু করেছে। ওনাকে বললাম, হ্যাঁ হ্যাঁ, চলুন। মনে হয় কোনো দুঃস্বপ্ন দেখছিলাম। এরপর আমরা দুজন আমাদের সরঞ্জাম দিয়ে হালকা আলো আঁধারি পরিবেশে রওনা দিলাম গ্রামের শেষের দিকে সেই দুই অসত্য গাছের উদ্দেশ্যে। ভয়ে ভয়ে ছিলাম, জানো তো, কোথাও আবার গিয়ে স্বপ্নটা সত্যি না হয়ে যায়। ওই গাছের সামনে, না, ওই গাছের সামনে আজ কোনো বাচ্চার রক্তহীন শরীর পড়ে থাকতে দেখিনি। এতপর আমরা পুজোয় বসলাম। প্রথমে কৃষ্ণকালী ঠাকুর আমার দেওয়া মিশ্রণটা নিয়ে ভালো করে সাদা সুতোয় মাখতে শুরু করলেন। আমাকে এই মুহূর্তে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বললেন, আপনি এই বড় খাকান এবং ছোট খাকানের গাছের ঠিক মাঝে সামনের দিকে মাটির অংশ একটু নরম করে ভিজিয়ে গোলাকার করে মিশ্রিত উপায় নির্মিত 21টা ধুতুরা ফুল পুঁতে দিন। আমি ওনার কথা মতো আমাদের সাথে আনা জল দিয়ে মাটি ভিজিয়ে ফুলগুলো পুঁততে লাগলাম।
হঠাৎ আমার মনে হলো বাতাসে একটা চেনার পচা গন্ধ আসতে শুরু করেছে। আমি দুবার নাক টেনে কৃষ্ণকালী ঠাকুরের দিকে তাকালাম। দেখলাম তিনিও সুতো রেখে সজাগ হয়ে বসেছেন। তারপর ধীরে ধীরে আমার দিকে ফিরে চোখের ইশারায় চুপ করে থাকতে বলে অত্যন্ত মিহি স্বরে তিনি বললেন, পচা চাল আর ধুনোর গন্ধ। ছোট খাকান, তাড়াতাড়ি হাত চালান ঠাকুর মশাই। আমি কোনো কথা না বলে দ্রুত হাতে ফুলগুলো পুঁততে লাগলাম। ঠিক তখনই বাতাসটা কেমন যেন ভারী হয়ে এলো, আর আমাদের দুজনেরই কানে এলো এক বৃদ্ধের হাসি আর কাশি মেশানো একটা শব্দ। সে কাশি যেন মারণ কাশি। তারপর একদম হুবহু আমার স্বপ্নে শোনা কণ্ঠের মতো খ্যাস খ্যাসে বৃদ্ধ কণ্ঠে কেউ আমাদের ধমক দিয়ে উঠল। কেন এসেছিস তোরা? ফিরে যা বলছি, নয়তো বেঘরে মারা পড়বি। আমরা আমাদের কাজ চালিয়ে যেতে থাকলাম। পচা গন্ধটা আবার বাড়তে থাকল। আমার 21টা ধূত্র ফুল পোতা হয়ে গেলে দেখলাম তিনি সেই সাদা সুতো গাছের মোটা কাণ্ডের সাথে বেচাতে শুরু করেছেন। হঠাৎ একটা বিকট বৃদ্ধ কণ্ঠের চিৎকার আমার কানে এলো। সাথে সাথে দেখলাম এক অদ্ভুত দৃশ্য। ছোট খাগানের অসত্য গাছের দুটো মোটা ডাল কোথাও থেকে এসে কৃষ্ণকালী ঠাকুরকে পেঁচিয়ে শূন্যে তুলে নিয়েছে। কৃষ্ণকালী বাবুর শরীরটাকে যেন সে একটু একটু করে মুচড়ে তুলেছে, আর ওনার শরীরের চারপাশে ঠিক স্বপ্নে দেখার মতো লালচে আভা বেরোচ্ছে। সর্বনাশ! এখন তার মানে ও কৃষ্ণকালী বাবুর শরীর থেকে রক্ত শোষণ করছে। কোনো মতে তিনি আমায় বললেন, হ্যাঁ ঠাকুর, ওই শিলাকের সাথে দুটো গাছের চোর করুন। বিপদের সময় মানুষের স্নায়বিক উত্তেজনা যেন আরো বেশি বৃদ্ধি পেয়ে যায়। আমারও ঠিক তাই হলো, কি করে জানি না, কিন্তু সেদিন আমি অত্যন্ত দক্ষতার সাথে দ্রুত পায়ে প্রথমে ছোট খাকানের গাছের সাথে বাঁধা দড়ির একটা অংশ বড় খাকানের গাছের সাথে বাঁধলাম। তারপর দুদিকের দুই গাছের দুই খোলা অংশ টান টান করে বাঁধলাম ওই সন্ন্যাসীর দেওয়া শিলার সাথে। তারপর সেই শিলা সজোরে মাটিতে আঘাত করে বসালাম। 21টা ধূত্র ফুলের ঠিক মাঝের ভিজে জমিতে কয়েকটা মুহূর্ত কিছুই হলো না। আমি দেখলাম কৃষ্ণকালী বাবুর শরীরটা অল্প অল্প করে কেঁপে উঠছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা ঘটনা ঘটল। উজ্জ্বল শিলাটা হঠাৎ হালকা লালচে হয়ে ধপ করে জ্বলে উঠল, ঠিক যেন স্পর্ধার বিরুদ্ধে স্পর্ধার মতো। সাথে সাথে গাছের ছড়িয়ে থাকা ডাল এক ধাক্কায় কৃষ্ণকালী বাবুকে মাটিতে ফেলে দিল। তার নাক মুখ থেকে হালকা চাপচাপ রক্ত বেরিয়ে এসেছে। আমি ওনার দিকে ছুটে আসতে যাচ্ছিলাম, তিনি অস্ফুট স্বরে গোঙানির মতো করে বললেন, ধুনো দাও, আগুন আগুন। আর কিছু বলতে পারলেন না তিনি। এখন সেই গাছের দিক থেকে এক বিকট বৃদ্ধ খনা কণ্ঠের আর্তনাদ কানে আসছে। আমি সেই শিলকের উপর বেশ কিছুটা ধুনো ছিটিয়ে দিতেই আর্তনাদের স্বরটা যেন আরো তীব্র হলো। তারপর সেই শিলকের গোড়ায় আগুন জ্বালিয়ে দিলাম। মুহূর্তে পেছন ফিরে দেখলাম ছোট খাকানের গাছের নিচের অংশ অল্প অল্প পুড়তে আরম্ভ করেছে। বুঝলাম এই শিলকের সাথে তাপের প্রভাব এখন সেই অনুভব করছে। এরপর যতই আমি একটু একটু করে শিলার উপরে ধুনো ছিটিয়ে দিচ্ছিলাম, ততই সেই চিৎকার এবং গাছের তাণ্ডবের প্রভাব যেন বৃদ্ধি পাচ্ছিল। বেশ অনেকক্ষণ ধরেই এই বিভৎস চিৎকার
এবং গাছের ডালপালার তীব্র ঝাপটানি চলছিল। দেখলে মনে হবে যেন গাছটা অত্যন্ত কষ্ট পেয়ে ছটফট করছে আগুনের প্রচণ্ড তাপে। কৃষ্ণকালী বাবুর দেহটা অসাড় হয়ে দূরে পড়ে আছে। কতক্ষণ এইসব চলেছিল তা আমার খেয়াল নেই। আমি এই পুজোর কিছুই জানি না, তাই কোনো ছিটিয়ে দেওয়ার সাথে সাথে শুধু মনে মনে সর্বশক্তি সম্পন্ন শুভ শক্তির অধিকারিণী দেবীকে প্রার্থনা করছিলাম। তারপর হঠাৎ করেই দেখলাম শিলাকের নিচে চলমান আগুনটা এমন ঠপ করে নিভে গেল, আর মুহূর্তের মধ্যে গাছের ডালপাড়ার ডানা ঝাপটানোর শব্দও যেন বন্ধ হয়ে গেল। আমি দেখলাম সেই শিলার দীপ্তিমান লালচে ভাবটাও স্থিমিত হয়ে আবার আগের মতো অবস্থায় ফিরে এসেছে। বাতাসের ভারী ভাবটা আর পচা চালের গন্ধটাও ফিকে হয়ে এসেছে। এখন বাতাসে একটা মৃদু সুবাস ভাসছে। কিসের সুবাস ঠিক বোঝা সম্ভব হলো না, তবে অনেকটা মিষ্টি ঝিম ধরানো গন্ধ। আমি শীঘ্রই ছুটে গেলাম কৃষ্ণকালী বাবুর দিকে। না, তিনি এখনো জীবিতই আছেন, তবে অত্যন্ত দুর্বল এবং জ্ঞানহীন। এমন সময় হঠাৎ করেই একটা কণ্ঠ কানে এলো, বৃদ্ধ কণ্ঠ, তবে আগের জনের মতো খ্যাস খ্যাসে কিন্তু নয়। পরিষ্কার এবং গম্ভীর সেই কণ্ঠ। বহুদিন পর নিজের পুজো পেলাম। আপনি কে আমি জানি না। এই শিলাখণ্ড আমার উপস্থিতির প্রতীক। আমি অনুরোধ করব আপনি পুজোয় আত্মত্যাগের নিদর্শন হিসেবে পঞ্চফোঁটা রক্ত শিলায় সম্পাদন করুন। আমি আপনার এবং এই গ্রামের শুভ কামনা করে তাদের পুজোর দ্বারা সর্বদা রক্ষা করব। আমি বুঝতে পারলাম এই কণ্ঠ স্বয়ং কাজী পীরের, অর্থাৎ বড় খাঁকারের। আমি উঠে গিয়ে একটা শুকনো গাছের ডালের অগ্রভাগ সূচালো করে আমার হাতের আঙুলে ফুটিয়ে রক্ত বের করলাম। তারপর গুনে গুনে 5 ফোঁটা রক্ত প্রদান করলাম ওই শিলায়। ওনার কণ্ঠ থেকে একটা আরামের অনুভূতি যেন প্রকাশ পেল। আমার মাথায় একটা প্রশ্ন আচমকা আসায় আমি জিজ্ঞেস করলাম, শ্রদ্ধেয় গাজী পীর, আজ থেকে আপনার পুজোর সূত্রপাত। গ্রামবাসী একটু পরেই আপনার ভোগ মারফত ফুল, ফল, বাতাসা, পাটালি গুড় এবং দুগ্ধের ব্যবস্থা করে আনবেন। কিন্তু ছোট খাকানের জন্য ওনাদের সন্তানেরা অত্যন্ত দুর্বল এবং জরাগ্রস্ত। যদি আপনি অনুগ্রহ করে কোনো ব্যবস্থা করে দেন তাহলে বেশ উপকৃত হই। বেশ কিছুক্ষণ কোনো উত্তর এলো না। মনে মনে ভাবছি যে এই যাওয়াটা কি অপরাধ হয়ে গেল, হিতে আবার বিপরীত হয়ে যাবে না তো। ঠিক সেই সময় আবার সেই ভারী কণ্ঠে উত্তর এলো, আমার ভোগের ব্যবস্থা হবার পর ওনাদের সন্তানদের ব্যবস্থাও হয়ে যাবে। আপনি এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। অশেষ ধন্যবাদ গাজী পীর। ভোরের আলো ফুটে উঠেছে এখন। আমি কৃষ্ণকালী ঠাকুরকে সঙ্গে করে ক্লান্ত শরীরে গ্রামে ফিরে এসে সমস্ত বিষয়টা গ্রামবাসীদের খুলে বলি। গ্রামবাসী সেদিন সারাদিন নানাবিধ ফলমূল, দুধ, পাটালি গুড় এইসব নিয়ে ভোগদান করে এলো বড় খাকানের সামনে। জমিদার প্রতাপ শঙ্কর আমার পা ছুঁয়ে প্রণাম করে বললেন, আপনার এই উপকার আমি জন্ম জন্মান্তরে ভুলব না ঠাকুর। কখনো কোনো সাহায্যের প্রয়োজন হলে এই অধমকে খবর দেবেন। তোমরা সকলে সুস্থ স্বাভাবিক থাকো, এটাই আমার কাছে বড় পাওনা হবে। তবুও আমি অনুরোধ করব আপনারা দুপুরের খাওয়া দাওয়াটা অন্তত আমার এখান থেকে করেই বিদায় নেবেন। আমাদের বিশেষ কোনো আপত্তি অবশ্য ছিল না। তাছাড়া কৃষ্ণকালী বাবুও একটু বিশ্রামের প্রয়োজন ছিল।
দুপুরে খাওয়া দাওয়ার পার চুকিয়ে দেওয়ার পর একটু দিবানিদ্রা দিচ্ছিলাম। অপরাহ্নের সূর্যের মৃদু আলো জানলা দিয়ে গায়ে এসে পড়তেই একটা অদ্ভুত অনুভূতি হলো। বাইরে রাস্তায় একজন বৃদ্ধ কণ্ঠের হাঁক ডাকের আওয়াজ আমার কানে এলো। বাইরে এসে দেখলাম একজন বৃদ্ধ মানুষ, বয়স আন্দাজ ওই 70 থেকে 75-এর মধ্যে হবে। কাঁধে একটা ঝোলা নিয়ে সে হাঁক ডাক পাড়ছে। গ্রামের সকল মহিলাদের তিনি বলছেন, আমার সব মায়েরা বোনেরা, একটু এদিকে এসো। তোমাদের সন্তানদের জন্য আমার কাছে কিছু বিশেষ জিনিস আছে। আমি প্রথমে বুঝলাম না যে এ আবার নতুন কে এলো। ধীরে ধীরে গ্রামের মহিলাদের সাথে কিছু পুরুষেরাও তাকে ঘিরে ধরলে আমিও সঙ্গ দিলাম। সে এবার মাঝখানে দাঁড়িয়ে তার ঝোলা নামিয়ে সেখান থেকে কয়েকটা লোহার চাকতি বের করে আনলো। গোল গোল মোটা মোটা চাকতি, তবে অনেকটা বালার মতো। সেগুলো কয়েকটা হাতে নিয়ে সে বিক্রির মতো করে বলল, এগুলোকে বলে ডার্কো। আপনাদের সন্তান যে দুর্বল এবং জরাগ্রস্ত হয়ে আছে, তার থেকে একমাত্র এই জিনিসই মুক্তি দিতে পারে। আমি প্রথমে বুঝতে পারলাম একে তার মানে বড় খাকানি পাঠিয়েছেন, কিন্তু দেখলাম লোকজন তার কথায় বিশ্বাসই করতে পারছেন না। আগের ঘটনার প্রবাহ মাথায় ঘুরছে তাদের। তাদের প্রত্যেকের চোখে মুখে ভয় আর অবিশ্বাসের চিহ্ন। আমি তাদেরকে আশ্বস্ত করে বললাম, উনি যা বলছেন সেটাই সত্যি। আপনারা নিশ্চিন্তেই ডার্কো নিজের সন্তানদের হাতে পরিধান করতে পারেন। এটা আপনাদের সন্তানদের আজীবন রক্ষা করবে, এই বড় খাকান এবং ডার্কো। আমার কথায় সেখানকার মানুষ আশ্বস্ত হয়ে সেই জিনিস সংগ্রহ করেছিল। বৃদ্ধ ডার্কো বিক্রেতা তার জন্য 1 পয়সাও নেননি। সমস্ত ডার্কো বিক্রি হলে আমি তাকে আড়ালে ডেকে জিজ্ঞেস করি, কি নাম তোমার? সে আমার দিকে ফিরে ফিক করে দাঁত বের করে হেসে বলল, আপনি তো আমায় চিনতে পারবেন, তবে আমি সোজাসুজি বলবো না আমি কে। আমার নাম পাঁচু। বাকি আপনি তো বুদ্ধিমান। সে আর দাঁড়ায়নি। আমি বিকেলের পড়ন্ত সূর্যের আলোয় দেখলাম বৃদ্ধ লোকটা মৃদুমন্দ গতিতে হাঁটতে হাঁটতে মিলিয়ে গেল গ্রামের শেষ প্রান্তের দিকে। সেদিন সন্ধ্যায় আমরা আবার ফিরে এসেছিলাম কৃষ্ণকালী ঠাকুরের বাড়িতে। রাতটা ওনার বাড়িতেই আশ্রয় নিয়েছিলাম। গল্প শেষ করে তারানাথ থামলে বেশ কয়েক মুহূর্ত আমরা একটা ঘোরের মধ্যে ছিলাম। সত্যি বলতে এই ঘটনাটা আর 5টা ঘটনার চেয়ে একটু ভিন্ন। তারানাথের প্রতিদ্বন্দ্বী এমন একজন যার সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। হঠাৎ কিশোরী প্রশ্ন করে উঠল, তাহলে কি আমাদের পাড়ার ওই যোগেনের মেয়ের সাথেও কি এরকম ঘটনা ঘটেছে? ওর মেয়ের পায়েও তো কালো সুতো পড়ানো ছিল। বলতে পারবো না। সব সময় কালো সুতো মানে যে ছোট বিবি আর ছোট খাকান তেমন কোনো কথা কিন্তু নেই। কিন্তু তাদের কাজ মাত্রই কালো সুতো থাকবে সেটা নিশ্চিত। তারানাথের ঘন দাড়ির মধ্যে থেকে খেলে গেল একটা সূক্ষ্ম হাসির রেশ। আমরা দুজন আর সেদিন বেশিক্ষণ থাকিনি। মটলেনের গলি থেকে বেরিয়ে কলকাতার ব্যস্ত রাস্তায় এসে পড়তেই মাথা থেকে এসব উধাও হয়ে গেল। কিশোরী হয়তো নিজের মনকেই সান্ত্বনা দেওয়ার জন্য এমন একটা কথা বলল যে আমি না হেসে থাকতে পারলাম না। তোর
নিশ্চয়ই কোনো চিকিৎসার গাফিলতির জন্যই যোগেনের মেয়েটা মারা গেছে। ও সব ছোট কাকার ছোট বিবি কিছুই হয় না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে সমস্ত গল্পের আপডেট সবার আগেই আপনার কাছে আসতে পারে। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ও আরেকটা খবর দিয়ে যাই, দামিনী ফিরছে খুব শীঘ্রই। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।